আমি তো হাসার গল্প ছাড়িয়ে দিছি। আমার আসরে হাসতে হাসতে 2 জন মরিছে পর্যন্ত, মাইরি চোখে করছি। একজন চাকদা তাতলা প্রাইমারি স্কুলে, আর একজন এই যে কি সুকান্ত পল্লী, 2 জন হাসতেছি এইভাবে ওই হাসপাতালে লেগেছে, মরিয়ে গেছে সাথে। না আমার না কোনো কেস হয় নাই, আমি গল্প কইছি, শুনি হাসতে হাসতে পেরে নাই, আমি করবো কি? এই জন্য আমি একটু কম কম এই গোবরডাঙ্গা গানে গেছিলাম এক বাবুর বাড়ি, বাবুর বাড়ি আবার ওই ওই তো ওই কুটিয়ালি করে বেশ উপরের তের নিচে করা, আমাকে নিচের দিক ওই দিক আসর আর কোনকে বইছে সব, ওইরকম খুঁটির দ্বারা একজন বইছে, হাসতে হাসতে দিয়েছে পেশাব করি। তাবু ছিল বলে ভাগ্য ভালো, উনি তো বাবুর মতো বসে রয়েছে, জল সব গড়ইয়ে সবার পাশা মিশে যাচ্ছে, জল আসে কোথায়? ওই জল ধরে ধরে বাসের গোড়ায় যায় দেখে ওনারটা ভিজিয়ে। এই জন্য আমি এমন একটু গল্প করা সামাল দিচ্ছি, বুঝলে? তাছাড়া এসব বাজে কথা আমার ভালো লাগে না, আমার একটু লজ্জা বেশি তো। এক ভদ্রলোক বোম্বে চাকরি করে, 2 বছর পর পর আসে ঘরে, বউটা বাড়ি কষ্ট করে কাটায়। স্বামী যদি 2 বছর পর পর আসে গৃহবাসে, সেই বউয়ের যে কি কষ্ট সেটা আমি করতে পারবো না, তা সে জানে। কি আমি কোন কায়দায় কব? মানে আমি সেই বানানিয়ে জামাইয়ের মতো আমি করতে পারবো না। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, গল্পের মধ্যে আরেকটা এসে গেছে। শ্বশুর বাড়ি গেছে, সবাই প্রণাম টোনাম দিছে, শাশুড়িরই খুঁজে পাচ্ছে না। শালি কি করছে, শাশুড়ি কই? মার শরীরটা বেশি ভালো না। ভালো না? আমার শাশুড়ির শরীর ভালো না, তো আমি যাবো না। কয় না, পেটে ব্যথা। তাহলে কি আনবো, জিন টাকা নিয়ে দেবো না প্যান্ডি আনিয়ে দেবো না ওমেজ আনিয়ে দেবো, কি আনিয়ে দেবো? দুধ, সে ব্যথা না, খালি খালি আমার শাশুড়ির ব্যথা উঠেছে, আমি যেতে পারবো না, আমি একটা ওষুধ কিনে দিতে পারবো না, এমন জামাই আবার কি? কি জ্বালারে মাইরি, একটু পুরা কপাল দিয়ে তোমার সে জায়গা দেওয়া যাবে না, ব্যথা উঠেছে। কয় কিসির ব্যথা, আমি বুঝবো না। তুমি বুঝবা গোড়ার কি কিসির ব্যথা? কয় প্রসব ব্যথা। কয় ও আমার 3 বার হয়েছিল, আমি জানি, জামাই করছে। ওই রকম আমি বানাই বানাই বলতে পারবো না, জামাই বলে 3 বার প্রসব ব্যথা হয়েছে। শুনিছো নাকি তোমরা? আমি এরকম বানাই করতে পারবো না। যে মায়ের স্বামী থাকে দূরে, 2 বছর পরে আসে ঘরে, ওনার কষ্ট আমি খুব বুঝি, এই আমি বলতে পারি। আমি আমি বললি কি একটা অন্যায় কথা হয় না? আমি বুঝি, কোনদিন বুঝতে পারি। বুঝবে কারা? স্বামীকে দূরে রেখে বাড়ি থাকে যারা, ও সোনার গহনা দিয়ে গলায় ভরিয়ে তুলিও। কেনটা আমি জানি না, তারা জানে। কি বাবা বলা কি কও? হ্যাঁ, এইবার 2 বছর পরে ওনার আবার মাত্র একদিন আসবে, একটা রাত থাকবে, আবার পরের দিন চলে যাবে, এই ছুটি দিয়েছে। তাও বলিয়ে কইয়ে নেছে। আসার সময় 1.5 কেজি ওজনের একটা ইলিশ নিয়ে আইছে, 2 কেজি পায় নাই, ওটা খালি মিথ্যে কথা কয়ে লাভ নাই। ইচ্ছে ছিল 2 কেজি ওজনের আনবে। বউ তো 2 বছর পরে এক রাত্রের জন্যও যদি আসে ঘরে, একটু আলাদা তো আনন্দ জাগেই বউয়ের অন্তরে। সব আলনা টালনা গুছাইয়ে, শাড়ি টাড়ি গুছাইয়ে, লেপিয়ে পুছিয়ে ঘরটর একদম, মাথায় শ্যাম্পু নেছে, তেল নেয় নাই, ফুলে এই জায়গা
এই জায়গা বড় ফোঁটা নিয়ে তার উপরে নিচে একটা ছোট ফোঁটা নেছে, আবার বড় ফোঁটা নিচে। আরে কমা, হাসতে হাসতে কাশ আসিয়ে গেছে। তুমি ওঠো কেন? উনি আর টিকতে পারতেছে না। এখন ওই ইলিশ মাছ নিয়ে আইছে, বউয়ের কাছে ইলিশ মাছ দিয়েছে, বলছে তুমি একটা কাজ করো, একটু রান্না টান্না করো, আমি তো একটা রাতে থাকবো, আবার সকাল 4টায় চলে যাব, রান্নাটা করো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বানে, পাশেই তো কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনের থেকে আসি। কারণ এখন তো তুমি রান্নাঘরে থাকবা নেই, আমি কি করি, রান্নাঘরে যেয়ে বসি, রান্না টান্না শেষ করো। হ্যাঁ, শ্রীরামপুরের কীর্তনটা শুনে আসি। ওনার আবার একটু খোল বাজানোর অভ্যেস আছে, যাই এই শচীন চ্যাটার্জির দল উঠিছে, উনি যাই এই খোল ধরিছে, তাক্রাং তা খেটাকে জাগিনি তাক ধুমা কেটা গৃধিনতা গৃধিনি গৃধিনি গৃধিনতা খেটাকে জাগিনি গৃধিনতা খিকিতেটে 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 খিউর জাগিনি ঝা খিউর জাগিনি ঝা খিউর জাগিনি। বাহ, ধেরেটি ধেরেটি তেরেটি তেরেটি ধীরে ধীরে দাগিতে দাঁতিনে দাঁতিনে বাজাইয়া টাজাইয়া শুনিয়ে নাও, আগের থেকে সব টু খাসিয়ে ফেলে, পরে আসবানে কোন জায়গার থেকে। রাত 1টা বাজে গেছে, বউ রান্না টান্না করিয়া ইলিশ মাছ বাজিয়া, তেল হইছে ভালো, তেল বাটি ভরি তেল থুইছে, শুকনো লঙ্কা বাজিছে, স্বামী দিয়া ভালো খায়, পেটির মাছগুলো বাজিয়া বাটি ভরে থুইয়া পথ চাইয়ে চাই আর আসে না, মনের দুঃখে হাসতেছে, ওই বউটা মরতেছে দুঃখে আর হাসতেছে, কান দিয়ে পড়তে পারো না। বউটা কোনার ঘরে যে বুট হইয়ে শুয়ে কান দিয়ে বালিশ ভিজুয়াই দিচ্ছে। হ্যাঁ ঠাকুর, জীবনে আর একটা রাতের জন্য আসলো, 1টা বাজে গেছে। 2 চোরা, ওরা খবর পাইছে বাবু বাড়ি আইছে, টাকা পয়সা তো আনছে, এদিক বউ যে কোনার ঘরে ঘুমাইছে, দরজা খোলা, 2 চোর ঢুকিছে চুরি করতে, ঢুকিয়া ওই পদ্মার ইলিশির গন্ধ শুকিয়া, 1 চোরা কয় আর 1 চোরার ঠাই, জীবনে চুরি করেছি রে ভাই, এইরকম ইলিশির গন্ধ পাই নাই, ইলিশ কোন জায়গায় আগে দেখ, আগে খাইয়ে নেই, পরে টাকা পাই আর না পাই। রান্নাঘরে ঢুকিয়ে সেই রকম 1.5 কেজি ওজনের ইলিশির পেটি কেমন তাই এরকম বড় বড় না, আর তেল হইছে যেরকম, গরম ভাত রান্ধিয়ে থুইছে, শুকনো লঙ্কা বাজিয়ে থুইছে, যে কয়খান ভাজি ছিল খাইয়ে ওর কাটা কুটি চিবইয়ে ঘ্যাস করে ফেলছে। এই শোন ভালো করে, এদিকে এইবার রাত 2টের সময় উনি ফিরতেছে, গান গাতি গাতি ফিরতেছে, গান গাতি গাতি, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, কি হবে আর বলতো দেখি মানুষের কথায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়। 1 চোরা কয় ভাই আজকে রেহাই নাই, মালিক আসতেছে, ধরা পড়লি আর উপায় নাই, কয়টা এখন করবো কি, কয় তুই সাঙে ওঠ, আমি চকির তলায় ঢুকি, ওরা খাইয়ে দিয়ে শুয়ে পড়বে না, এই ফাঁকে আমরা কাম সারি চলে যাবা না। একজন আসতে উপরে সাঙে উঠিয়া চুপ করে রয়েছে, আর একজন ওই চকির তলায় ঢুকিয়ে কাপটি মারিছে, এর মধ্যে স্বামী এসে ডাক দিছে, বউয়ের নাম আবার ফুলমালা, ফুলমালা
ফুলমালা তো বুকে জ্বালা। ফুলমালা কয় এদিক আর হইয়ে না, দরজার থেকে চলে যাও, রান্নাঘরে মাছ ভাজা আছে, ঝোল দেওয়া খাইয়ে খেয়ে যাও, আমার জন্য তো আর আসো নাই, আইসো কীর্তনে খোল বাজাবার জন্য, যাও। এই খোলটা যে বাড়ি বসে কি অবস্থায় থাকে, বাজাবে কিনা সে মানুষ নাই। স্বামী ভাবলো যাক আমার আসতে দেরি হয়েছে, যাই আমি। আধখান ধরে টান দিয়েছে, ছিটন দিয়েছে, যাও আমার আর ডাকতে হবে না, আমার মতো মানুষের কি দাম আছে, দেখো ওই জায়গা মাছ ভাজা আছে, জোর আছে, খাও। স্বামী ভাবছে যাই মাখাই, ওরে একটু খাওয়াই দেবানি, আমি একটু খাওয়ানি, তারপরে একসাথে শুয়ে পড়লে মিটিয়ে যাবে নি। এসে পড়েছে বাসুর বোঝে তলের বুঝ। এইবার উনি যাইয়ে দেখে তাই খালি বাটি, একখান কাটাও নাই, খালি বাটি, একখান কাটাও নাই। ফুলমালা মাছ কোথায়? অভিনয় না করে খেয়ে দে বোম্বে চলে যাও। অভিনয় মানে একখান মাছও নাই। বউ গিয়ে দেখতে পারে খালি বাটি টেবিলের পরে, মাছ ভাজিয়ে রাখলাম ভরিয়ে, গেল কোন জায়গায়? বউ এইবার একটু নরম হয়েছে, স্বামী গরম হয়েছে, দরজার আর কাটি ধরেছে, কহ আমি বাড়ি নাই, কারে নইয়া পিরিত করে এইটা খাইছিস, আমি খোল বাজাতে গেছি তারে খবর দিছিস, খাইয়া দিয়ে খোল বাজাইছিস। দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে ভার দেয় একটু উপরালার পরে, কয় দেখো তুমি মাছ আনছিলে, আমি মাছ ভাজছিলাম, আমি বাটিতে রাখছিলাম, এই মাছ কেডা খাইছে তা উপরালা জানে। উপরে ওই চাঙের চোর ভাবতেছে শালা আমার কথা কয় কেন, খালি খালাম তো দুইজন মিলে, তোর উপরালা ছোট মানে দরজার আর কাটি নিয়ে আইছে, বাড়িতে তোর মনে ফেলবো, তুই মাছ কি করেছিস? কয় আমারে মাইডিয়া না, ভুল হবে তোমার, কে খাইছে সব উপরওয়ালা জানে। উপরে চোর ভাবতেছে আমি তো একা একা ধরা পড়বানি, ও লাভ দিয়ে পড়িয়েই কয় ও মনি, খালি কয় উপরওয়ালা জানে, খাটের তলে আর একজন আছে তার কথা কবা না, দুইজন মিলে খালাম, তলালা জানে না, না খালি উপরওয়ালা জানে। নিজে নিজে ধরা দিল না। ডিরাম মার্কা গল্প আমার দ্বারা কই না, ওরম গল্প আমিও জানি, ফুটো ডিরাম। হ্যাঁ আমার মুখ দিয়ে আসতেছে না মাইরি, সত্যি বলতে চাচ্ছি, কিন্তু আপনাকে মুখ দেখে না ওইসব কোয়া যায় না, কেমন জানো। আর ও বুড়ো হয়ে গেছি না এখন, কেন না আমার বুড়ো বান্দর কয় তারপরে যাও দি বুড়ো হয়ে গেছে, তাও এখনো সে বান্দরামি যায় নাই। কবানে নাকি আবার তোমরা গল্প কব, তোমরা কি কও কব? ওই বুড়ি কয় ভাই কও কও, ওরে বুড়ি রে চশমা চোখে দিয়ে উনি আগের থেকে কয় কও কও কও। ভালো, এই তো শোনো, সত্যি কথা শোনো, আরে বুড়ো হয়ে গেলি বুড়ি হয়ে গেলি কি মানুষের রস কমিয়ে যায় নাকি? কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা, বুড়িমা একটু গল্প শুনতে চায় বলে সবার তলে উনি মন্দ না। আপনারা জানেন জানি সবে, যিনি শ্রীকৃষ্ণ মাধবে দশবিধ রসে খেলা করেছে বৃন্দাবন, তার মধ্যে একটা হাস্যরস ছিল সর্বক্ষণ। ও কৃষ্ণ সকালের কেতু 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 দিয়েছে, আবার ওই কয়েক কান্দে উঠে ফল পাড়ি দে ফল পাড়ি দে, আবার যে ডাল ধরেছে কৃষ্ণ সরিয়ে গেছে এমনি ডাল ধরে ঝুলতেছে, এরকম করিছে না? কি ভাবিস মনে মনে? কায়দা আছে, কত সোজা না, একটু হাসাহাসি না হলে হয় নাকি? কি গল্পটা মনে পড়েছে, উনি ফুটো ডিরাম দিয়েছে তো। শোনো বাবা নারদ, সব সময় না ওই রকম বলতে হয় না, কারণ অনেক সময় এরকম বললি মানুষই মন্দ কয় না, বোঝো না?
দুই বন্ধু নতুন বিয়ে করেছে, পার্কে গেছে, কার বউ কেমন একটু বলা বলি হচ্ছে, এই তোর বউ কেমন? আমার বউ অসম্ভব ভালো, দারুণ বউ, ফাইন বউ। আমি বাড়ি গেলে আগেই দেয় আমার বোতাম খুলিয়ে, ঠান্ডার সময় গরম জল নিয়ে এসে পায়ে দেয় ডালিয়ে, ভাত মাখাইয়ে মুখে দেয় তুলিয়ে, আমি থাকতে পারি না আমার গিন্নিকে ভুলে, সন্ধ্যার সময় আমাকে পূজা দেয় ফুলে, থাকতে পারি না আমার প্রেয়সীকে ভুলে। বাবা তাই না আছে? তোর বউ কয় তোর উল্টো, বোতাম খুলে একদিন দিতি কইছি 4-5টা বোতাম ছিঁড়ে ফেলাইছে, বোতাম খুলে দিতি কইছে টানিয়ে টানিয়ে ছিঁড়ে ফেলালো একদম। একদিন বললাম এইরকম ঠান্ডা লাগতেছে একটু গরম জল হলে ভালো হতো, শাড়িতে গরম জল করে ডালিয়ে দিয়েছে, এই দেখ পাও পুড়িয়ে ঠোসা পড়িয়ে গেছে। শোন, বউর সাথে একটু আলাপ ব্যবহারও সেরকম করতে হয়। আমার বউয়ের নাম সুচিত্রা, আমি কখনো পূর্ণ নামে ডাকি না তারে, অর্ধ নাম ধরে ডাকি বারে বারে। সুচি, শুনছ? ওগো সুচি, কোথায় গেলে সুচি? বউ কি আনন্দ পায়, আমি অসুচি অবস্থায় তাও আমারে সুচি কয়। এই অর্ধ নামে ডাকলে পরে বউ খুশি হয় ভীষণ অন্তরে। ওকে তাহলে আমিও আজকে বাড়ি যাই ওইভাবে ডাকবো, ভালোবাসা পাবো। ও বাড়ি যাইয়ে ডাকিছে, জাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে। পরের দিন এই তোর মুখ ডবল হয়ে গেছে কেন? তোর জন্যই তো হইছে, তুই আমার অর্ধেক নামে ডাকতে কইছিস, ওই ডাকে এই তো জাটার বাড়ি খাইছি। তোর বোন নাম সুচিত্রা। ও সুচি। তোর বোন নাম কি? আমার বোন নাম বিচিত্রা, আমি ডাকিছি ও বিসি, ও উনি জাটার বাড়ি খাইছি। আমার বউ কয় আমি তোমার বিসি, তোরে এইবার দিছি। কিরম গল্প কইছি, ভালো গল্প না? ও বুড়ি কনে গেল, এই শীত হয়ে পড়তেছে। শোনেন, আমি গল্প ভুলিয়ে যাই নাই, কিন্তু একটু বুড়ো হয়ে গেছি তো মনে মনে ভাবি, তাই মানুষ যদি আবার মন্দ কয়, এই বেটা এখন এত বয়স হয়েছে তা ওই সব কয়, মন্দ কবা না নে তো, কব তো নাকি? রস কত, চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা দেওয়া হবে, তাছাড়া দাঁড়ায় সভাতলি 2-1টা হাসির কথা যদি না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম বাবুর আগে খুব রস ছিল, তাই রাজনীতিতে যেয়ে শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না দেবানে। আরে বুড়ো হয়ে গেলে কি রস কমিয়ে যায় নাকি? রস আরো মোটা হয়, ফোটা কাটে মোটা মোটা। দেখো না খেজুর গাছ, কচি খেজুর গাছে যে রস পড়ে, ওতে পাটালি হয় নাকি কোনো প্রকারে? যখন বয়সী খেজুর গাছ কাটার পরে দেখবেন মোটা মোটা ভোটা কাটে, আর জ্বালালি যা পাটালি হয় না, তাই নাকি কামড় দিয়ে দেও। জয় রাধে। আপনারা কি করেন? একটা ছেলে পড়ে স্কুলে, 13 বার ফোরে পাস ফেল করেছে, 13 বার ফোরে ফেল করেছে। মাস্টার কয় কি ব্যাপার, তোর একটু লজ্জাও নাই? কয় মাস্টার মশাই, ভালোবাসায় লজ্জা ঘৃণা ভয় থাকে না। তার মানে? কয় আমি খালি খালিকে স্কুলে ফেল করিয়ে থাকে গেছি, এই স্কুলটার সাথে আমার আত্মার ভালোবাসা হয়ে গেছে, আমি পাশ করলি তো এই জায়গাতে চলে যেতে হবে না, আর থাকতে দিব না, এই জন্য আমি ইচ্ছে করে ফেল করি। এই জন্য ভালোবাসায় লজ্জা ঘৃণা ভয় থাকে না। ওর নাম আবার মানকে। মানকে শোন, একদিন ক্লাসে মাস্টারমশাই পড়াচ্ছে বসে, স্যার আপনি তো জীবন ভরে খালি প্রশ্নই করে গেলেন, আমি একটা প্রশ্ন আপনারা করি, জবাব দেন তো দেই। কি প্রশ্ন? কয় এই দেহের মধ্যে এমন কি বস্তু বিরাজ করে, এটা দেহতত্ত্ব নেই, প্রশ্ন করি, যে বস্তু স্থান পরিবর্তন, অর্থাৎ দেহের মধ্যে এক স্থানে আছে, ওখান থেকে একই বস্তু আর এক জায়গায় নিয়ে যাব, নাম আলাদা হয়ে যাবে, বস্তু একই থাকবে।
মাস্টার কয় এ তো কোনো সাবজেক্টে আমি পাই নাই রে, আমি বায়োলজিতেও পাই নাই, ফিজিক্সেও পাই নাই, কেমিস্ট্রিতেও পাই নাই, আমি ভূগোলেও পাই নাই, ইতিহাসেও পাই নাই। কয় এই তো মাস্টার মশাই, তাহলে বোঝেন আমার কি বুদ্ধি, আমি খালি ইচ্ছে করে ফেল করে করে থাকি। কয় মানে কে, তুই বলতে পারবি? বলতে পারবো না তো, প্রশ্ন যে করে সে যদি বলতে না পারে। আপনারা প্রশ্ন করিয়ে দেন, আপনারা না জানলে কি প্রশ্ন করিয়ে দেন, আমাকে তারা পরীক্ষা নেন। কয় কি? আপনার মাথায় ওই কালো কালো ওইগুলো কি? কয় চুল। আমার জবাবে থাকবে না ভুল, ওই চুল ওখান থেকে আমি কাটিয়ে নিয়ে চোখের উপর দিয়ে লাগাই দেব, ওর নাম কি? কয় বুরু। কয় তো আমার জবাব শুরু, চুল চুলই রইছে, নাম পাল্টে বুরু হইছে। ও রস পাইছে, আমার কবি গান গাওয়া সার্থক হয়েছে। কয় এই বুরু, এখান থেকে একটু নাকের নিচে যদি নামাই দিই এই জায়গা, ওর নাম কি? কয় গোপ। কয় এই তো জবাবের আর এক কোপ। ওই বাচ্চা ওরে খেলা দিচ্ছে, এসে দেখ। কয় এখান থেকে আর একটু নামাই এই জায়গায় লাগাই দেবো, একই চুল, এর নাম কি? কয় দাড়ি। কয় মাস্টার মশাই এইবার তো দরকার আপনার বেতের বাড়ি, এই এটাই পারলেন না। এই দাড়ি আপনার এই বুকের এই জায়গাটা নিয়ে লাগাই দেব। মাস্টার দেখছে যেভাবে লাইন ধরছে, এ তো জাত মারছে। মাস্টার করে মানা, মানকে আর নামিস না, আমি বুঝেছি তুই কোন জায়গায় যে ঠেকবি নি, আমি বুঝেছি, আর নামিস নিয়ে। মানকে তো থামিছিল, ওটা তো থামে না, ও গেজা উঠোই ছাড়বে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন ভাই, সত্যি। আমি ওই ধরনের মানুষ কোনোদিনও না কইয়া পারলাম না আমার কর্মকে। কেউ আমার উপর রাগ করতেছ নাকি? তোমরা খালি ভাবতেছ এই আমরা সে আগের মতোই রইছে একদম, এই ভাবতেছ না? সত্যি কথা কও, মাইরি চোখ শুয়ে হরি ভোল দাও, বাড়ি দাও ডোল। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার এমন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না, তুমি জানো তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, সাধনা ও তুমি জানো না। সেদিন ফাগুন গেল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাইল, ফুল বনে ফুলকের আলপনা, ফাগুন তো পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাইল, ফুল বনে ফুলকের আলপনা, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, পড়েছিলাম সে জমিনে যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না। তুমি চলে
গেলে আমায় ফেলে কি আগুন বুকে ঝেলে একদিনও দেখিতে বন্ধু এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে ঝেলে একদিনও দেখিতে বন্ধু এলে না তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম পক্ষ চিরে পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম পক্ষ চিরে বুকের কথা মুখে বলা চলে না তুমি জানো না তুমি জানো রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানল জ্বালাইয়ে পড়ায় বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে ও রে বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে কাষ্ট চোখে দাবানল জ্বালায় পোড়ায় বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু তাহানা কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে চলে গেলে জ্বলে একই বেদনা তুমি জানো না তুমি জানো রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। ভুরি জনম জনমে ক্ষিতি অক্ষেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ভুরি জনম জনমে ক্ষিতি অক্ষেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা পাগলে বিজয় বলেছি তো চোর আনবে কি জীবনে বিজয় বলেছি তো চোর আনবে কি জীবনে মন বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান শাস্ত্র মতে এসব হাতে দিলাম সমাধান আবার এসে নারদ মুনি ধরে গেছে ভুল আমার আবার ফুটাতে হবে জবাবের আজকে আমি প্রথমেই বলেছি আমি বিষ্ণু নারায়ণ সত্তা আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি তিনি মাধুর্যের কর্তা বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবিষ কাম গায়ত্রী জাহান বাসন আর আমি বিষ্ণু শক্তি নারায়ণ এইবার ঘটনাটা শুনেন আজকে সেদিনের যে ঘটনা বলিব সবাই ধৈর্য ধরে শ্রবণ করুন যত সুধি চয় আমি বিষ্ণু শক্তি যেদিন কংসের কারাগারে আবির্ভূত হলাম আমি তখন
আমার মা ছিল একধারে, বাবা ছিল আর একধারে, বন্দি কারাগারে। ওর মধ্যে দিয়ে আমি বায়ু গর্ভে আবির্ভূত হলাম। বাবা, মূলত শক্তি কিন্তু এক, লীলার দেশে এসে ফাঁক। যদি বলেন এটা কি করে হয়, আমি একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে, অর্থমন্ত্রী হতে গেলে, পরিবহন মন্ত্রী হতে গেলে, দমকল মন্ত্রী হতে গেলে, এই বিষয় হারমোনির সাথে মেশে কিনা লক্ষ্য করে শুনো, তাকে এমএলএ হতে হয় কিনা? এমএলএ হতে হয় তো নাকি? যাকে তাকে ধরে বানানো যায়, কিন্তু 6 মাসের মধ্যে কোনো একটা কেন্দ্র থেকে তাকে এমএলএ ভোটে জিতে আসতে হয়। দেশের বেলাও তাই। প্রধানমন্ত্রী হতে গেলে এমপি হতে হয়। সমস্ত এমপি কিন্তু সমান না। সে এমপিদের মধ্যেই একজন প্রধানমন্ত্রী, এমএলএদের মধ্যেই একজন মুখ্যমন্ত্রী। কত বোঝা যাচ্ছে কি? এটা কর্মক্ষেত্র। তাহলে এমপিদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হলো, একজন অর্থমন্ত্রী হলো, একজন বিদেশ মন্ত্রী হলো, একজন রেল মন্ত্রী হলো। এমপি তো হবে নাকি? ঠিক ওই রকম বিষ্ণু শক্তি, কৃষ্ণ শক্তি একই ব্রহ্ম শক্তি, এক ব্রহ্ম। যখন এই জগতে লীলারস আস্বাদন করতে হয়, তখন একই শক্তি দুই ভাগে বিভক্ত হয়, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। আর একটু ভালো করে বলি, সম্রাট আকবর ভারতবর্ষের ভেতর মুসলমানদের মধ্যে যত সম্রাট হয়েছে তার মধ্যে সাম্যবাদী সম্রাট হচ্ছে আকবর। তিনি দিন এলাহি নামে একটা জায়গা তৈরি করেছিলেন, যেখানে সমস্ত ধর্মের মানুষের মিলনস্থল ছিল। আকবরের বাড়িতে প্রচুর তুলসী গাছ ছিল। সম্রাট আকবরের বন্ধু ছিল ভক্ত বীরবল। বীরবলের বাড়িতে বাৎসরিক পূজা হতো। নিমন্ত্রণ করল যখন সম্রাটের গোচরে, নিমন্ত্রণ সম্রাট নিলেন গ্রহণ করে। বাৎসরিক উৎসবে বীরবলের বাড়িতে হাজির হলেন। ওটার দিক টাকাচ্ছিস কেন? হারমোনি হচ্ছে হারমোনি কোড। ওটা শুনবো না আমি, তোরটা শুনবো। এই বন্ধ করো এই সাগা, তোরটা শুনবো। মিষ্টি মিষ্টি কি মিশে নি, এখনো মিশে নিতে হবে, মিশে নিতে হবে মিষ্টি। ওই জায়গাটাই তো গন্ডগোল বাবা। জোরে দিস না, অত জোরে দিতে হয় না, একটু নামা। ভেঙে দিয়ে আর একটু তোলো। দাঁড়া, তুই বাজাস নিয়ে আসতে। যখন সম্রাট আকবর বীরবলের বাড়িতে পদার্পণ করলেন,
প্রথম একটা মূর্তি দেখতে পেলেন, চতুর্মুখী, চার মুখ কার বলেন? ব্রহ্মা। রাইট। ছোট বাজা একদম ছোট্ট ছোট্ট করে আলাপ কর। সম্রাট আকবর বললেন, ইনি কোন দেবতা? বলছেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, এনার কাজ হচ্ছে সৃষ্টি। বাহ, খুব ভালো। আর একটু এগিয়ে গেলেন, শঙ্খ চক্র গদা পদ্মধার, ইনি কে? সৃষ্টিকে পালন করেন, ইনি বিষ্ণু সত্তা। আর একটু এগিয়ে গেলেন, ত্রিশূলধারী, জটা জুটাধারী মহেশ্বর, উনি কে? উনি শিব মহাকাল। ওনার কি কাজ? ওনার কাজ হচ্ছে সংহার করা। কেন? বলে সংহার না হলে আবার সৃষ্টি হয় না। আপনি একটা লঙ্কা গাছ লাগাবেন, ওই গাছে লঙ্কা হবে, পেকে যাবে, একবারও আর তুলবেন না। প্রথম ওই পাকা লঙ্কা, প্রথম লঙ্কাই পাকাই দেবেন, ও গাছে আর ফল হবে না। যত তুলবেন তত ফল ধরবে। সৃষ্টি স্থিতি লয়। যেমন আমার বাবা বৃদ্ধ ছিলেন, মারা গেছে, আমি জন্ম নিয়েছি, আমি আবার বৃদ্ধ হব, আমার সন্তানরা ওরাও ধীরে ধীরে বৃদ্ধ হবে, সব মরণের মুখে যাবে, আবার নতুন নতুন প্রজন্ম আসবে। বলে খুব ভালো, খুব ভালো। সৃষ্টি স্থিতি লয়। হঠাৎ এগিয়ে গিয়ে দেখে কদম্ব ডালে বসা, বাঁশরি হাতে, মৃদু মৃদু হাসছে। উনি কে? বলে ওনার নাম কৃষ্ণ। ওনার কাজ কি? ওনার কোনো কাজ নাই, উনি খালি বাঁশরি বাজায়। ওরা কে কি লাভ? তাহলে অকর্মাগুলো আমার ভালো লাগে না। উনি কি সুন্দর সৃষ্টি করে, উনি পালন করে, উনি সংহার করে, আর উনি খালি বাঁশি বাজাইয়ে পেট ভরে। বলে না সম্রাট, বুঝতে পারো না। ক্ষমা শোনো। বীরবল বলছে, সম্রাট আমরা যে কর্ম করি, কর্ম করে আমরা সফলতা চাই নাকি নিষ্ফলতা চাই? আনন্দ চাই না নিরানন্দ চাই? এবার এসে যেমন শুনলাম এই অনুষ্ঠান চারিদিকে এত নাম ছড়িয়ে গেছে যে এবার শ্রীরামপুর বাজারে যে অনুষ্ঠান, এইরকম আনন্দের অনুষ্ঠান অনেকদিন হয় না রে। বিরাট আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে, সবাই বলছে। ঠিক বললাম তো নাকি? একবার প্রত্যেকটা অনুষ্ঠান ভালো হয়েছে, কোনোটা ফ্লপ হয়নি। হয়েছে? মানুষ কর্ম করে কি চায়? সফলতা চায়, আনন্দ হয় সফলতায়, নাকি? কেউ কি বিফল হতে চায়? তাহলে মানুষ চায় আনন্দ। এই আনন্দ দুই প্রকার, একটা খণ্ডানন্দ আর একটা পূর্ণ রসানন্দ। অন্তরে আমার আছে ভাবো, প্রত্যেকটার জবাব দেব, মাঝে মাঝে গল্প কব, হাসাবো, কাঁদাবো, এটাই তো কবি গান। তাহলে আমার চাইতে বড় কেটা? শুনলে তুমি ব্রহ্মার বেটা। প্রশ্ন করেছিলে যেটা, আমি দিলাম সমাধান। আর একখানা প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, তোমার মাকে কেন দাড়ি তিনটি বাড়ি মারে? দাও সমাধান। ভালো প্রশ্ন করিস। শোনো, ভগবানের একটা সংবিধান আছে, সেই সংবিধানের ঊর্ধ্বে স্বয়ং ভগবানও নয়। খুব লক্ষ্য করবেন কিন্তু, সেই সংবিধানের ঊর্ধ্বে যিনি সংবিধান লিপিবদ্ধ করেন তিনিও নয়।
আপনারা জানবেন যে আন্দাজে কিন্তু জগৎ চলতেছে না। সূর্যকে নিয়ে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরছে। আজকে 6টা গ্রহ একই সরল রেখায় মিলন হবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে মহাশূন্যে মহালীলা হয়, মহাশূন্য বাদ দেন ভাই, আমার কথা যদি আমি চিন্তা করতে যাই, নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হইল মিলন, পিতার পিতৃ সত্তা এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে, দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে হয়েছিল জায়গট তৈরি হয়েছিল। যখন সেখান থেকে আস্তে আস্তে হলো কোষ বিভাজন। তাহলে ওই বিন্দুর মধ্যে আমার এই সিন্ধু ছিল, দাঁত ছিল, হাত ছিল, চোখ ছিল, নখ ছিল, উরু ছিল, বুরু ছিল, কিডনি ছিল, পাকস্থলী ছিল, সব ছিল না? ওমা কথাগুলো করো না মন দিয়ে শ্রবণ। এটাও একটা বিধান, সংবিধান অনুপাতে হয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভগবানের সংবিধান কি? যেমন ভারতবর্ষের একটা সংবিধান আছে, আমেরিকার একটা সংবিধান আছে, জাপানের একটা সংবিধান আছে, প্রত্যেক দেশের, চীনের একটা সংবিধান আছে। তাহলে ভগবানেরও একটা সংবিধান আছে কি? মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। যদি মনে ব্যথা পেয়ে কোনো চণ্ডালিনীও অভিশাপ করে, বিধাতার বাপেও এড়াতে পারে না তারে। যেমন আমি নারায়ণ গিয়েছিলাম তুলসীর ঘরে তার উপকার করার তরে, ভুল বুঝে অভিশাপ করেছিল দান। আপনারা তো জানেন সর্বজনে, যে কারণে শালগ্রাম শিলা হয়েছিলাম আমি ভগবান। হই নাই নারায়ণী শিলা? কথা কও হইছি? আমি তো তুলসীকে বলতে পারলাম না, মানিব না মানিব না তোর অভিশাপ, তুই কি আমাকে চিনিস না? আমি মহাবিষ্ণু, আমি বিশ্বের বাপ, দূর হয়ে যা। হবে না, তাহলে সংবিধান নষ্ট হয়ে যায়। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এই জায়গাটা কি হইছে? কি হয়েছে তোমাকে? এই জায়গা মেলা সমাজতে আরম্ভ করিস, তুমি একটু এগোয় বসো তো, এই সামনে একটু টানিয়ে দাঁড়েন নে, দে টান দিয়ে দাঁড়ে নিয়ে, আর ওই তিনজনটা একটু ফাঁকা করো, কথা কই না, চুপ করো। এই জায়গাটাই কথা কয় খালি। তাহলে এই যে সংবিধান, শুনে যান, দাড়ি 3টি বাড়ি কেন করলো দান? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এটা সত্য যুগের একদম জ্যান্ত কথা, প্রমাণ দিয়েছে পুরাণ। মুনি ঋষিগণে ভাবে মনে মনে ওরা নৈমিষারণ্যে করবে একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন। পুরাণ কথা, শুনুন বিজ্ঞ শ্রোতা। কিন্তু আগেই করেছে মানা ঘোষণা কি, ব্রহ্মজ্ঞানী না হলে যজ্ঞস্থলে সে ঢোকার অধিকার পাবে না। ব্রহ্মজ্ঞানী হতে হবে, তবেই যজ্ঞে জায়গা পাবে। কিন্তু বড় কোনো যজ্ঞ উৎসবাদি যখন করতে যায়, তখন অন্তত একজন মায়ের প্রয়োজন সেখানে হয়। এই যে এখানে সাজানো, পূজা পার্বণ করা, একটা মা করিছে না? মুনি ঋষি একত্তরে মনে মনে চিন্তা করে, তাহলে সেই ব্রহ্মজ্ঞানী সেই নারী পাবো কোথায়? উতঙ্ক ঋষি মাঝখানে ছিল বসি, উনি বললেন একজনের সঙ্গে আমার আছে পরিচয়, আমি দিতে পারি প্রমাণ, তার হয়েছে ব্রহ্মজ্ঞান। কে? বলছে কপিল মুনি, যার তনয়। কপিলের মাতা যিনি, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী। দেবাহুতি বলে যার ছিল পরিচয়। বোঝা যাচ্ছে? আমি দাঁড়িয়ে বলি সভ্য সবার ঠাই, অদ্যাবধি পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এমন নিদর্শন নাই যে মা আর ছেলে দুইজন মিলে ব্রহ্মতত্ত্ব আলোচনা করার পরে একখানা গ্রন্থ সৃষ্টি হয়েছে রে ভাই। বুঝেছেন কি বলছি? যেমন গীতা, শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা, আর আছে কি ওখানে ধৃতরাষ্ট্র উবাচ আছে, সঞ্জয় উবাচ আছে, ভগবান শ্রীকৃষ্ণ উবাচ আছে, আর অর্জুনের আছে, তাই তো নাকি? শুধু মার ছেলের
প্রশ্ন জবাবের ভিতরে একখানা গ্রন্থ সৃষ্টি হয়েছে চরাচরে। তার নাম কি? কপিল সাংখ্য, আত্মাতত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব। এই জন্য গীতায় তার প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয় অধ্যায় যে আত্মা তত্ত্ব বিশ্লেষণ রয়, তার নাম কি? সাংখ্যযোগ। এর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আছে যোগ। দেখেছেন? মুনি ঋষি একত্তরে চলে গেল দেবাহুতির দ্বারে, গিয়ে করজোড়ে করে নিবেদন, ওমা তোমার কাছে নিবেদন করি, আমরা ঋষির একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করি, তুমি সেখানে যজ্ঞটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বভার করিবে গ্রহণ। দেবাহুতি ডেকে কয়, এমন ভাগ্য কয়জনের হয়? ঋষি কার্য করিতে ধার্য যখন করেছ আমায়, অন্তরে আছে ভাবো আমি শান মার্জনা নিয়ে এখনই যাব, আমাকে নিয়ে চলো। দেবাহুতিকে নিয়ে এলেন যজ্ঞাগারে। উনি শান মার্জনা নিয়ে করে, মানে ঝাঁটা। যখন ধীরে ধীরে পরিষ্কার করবার জন্য কার্যবর্তী হয়, উনি হয়েছেন কার্যবর্তী। এদিক যার নাম পশুপতি, মানে ভোলা মৃত্যুঞ্জয়। শিব ঠাকুর চিন্তা করে, কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে মা তোমার ভিতরে, আমার একটু পরীক্ষা করার দরকার হলো এ সময়। দেখিতে দেখিতে শিব কোন কর্ম করিল, সমূর্তি ছেড়ে দিয়ে একটা কুকুর মূর্তি ধরিল। কুকুর হইয়া তখন পাগলা পঞ্চানন যজ্ঞবেদীর এক ধারে স্বয়ং পাগলা দিগম্বরে চুপ করে করেছে স্বয়ং। ঝাঁটা দিয়ে পরিষ্কার করিতে করিতে দেবাহুতি গেছে কুকুরের সাক্ষাতে। এই কুকুর, এখান থেকে কর পালায়ন। আমার কাছে বলুন দেখি, ওটা কি আমাকে দেশি কুকুর নাকি? স্বয়ং শিব বিরূপাক্ষী, ও তো এসেছে পরীক্ষার কারণ। যখন কুকুর সরে না মোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপাং সপাং করে 3টি বাড়ি করিল অর্পণ। ঝাঁটার বাড়ি আজও মায়েরা করে মানা, কেউ কুকুরকে ঝাঁটা দিয়ে পিটাস না। যেই দিয়েছে ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি স্বয়ং ভোলা ত্রিপুরারি সমূর্তি করিয়া ধারণ। ডেকে বলে, দেবাহুতির ঠাই, ওমা তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে শুনতে পাই, তাহলে কুকুর জ্ঞানে ঝাঁটার বাড়ি দিলি কি কার? আমি প্রশ্ন করি, তোর ধারে কুকুরের ভিতরে ব্রহ্ম কি বিরাজ করে কি না করে বল আমার সদন? ব্রহ্মজ্ঞানী মানুষ যারা, একটা পিঁপড়া পর্যন্ত স্বইচ্ছায় পা দিয়ে পেশিয়া মারে না তারা। তোর মধ্যে কেন এই ধারা? এই জন্যে কথা আছে মুনি নঞ্চ মতিভ্রম। এই জন্যে কথা আছে সাধু সাবধান, ফের কহিব সাধু করো অবদান। কেউ কয় না চোর সাবধান, গুন্ডা সাবধান, বদমাইশ সাবধান, কয় নাকি কেউ? কি কয়? সাধু সাবধান। অন্তরে দেখুন ভেবে, যে যত উপরে উঠবে তার কিন্তু বেশি সাবধান থাকতে হবে। আপনি মুখ দিয়ে একটা কথা বলে বসলেন, অত কেউ মূল্য দেবে না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলে বসবে, অমনি ওইটা মিডিয়ায় ধরবে, কোনো কোনো দেখাবে, এই কইছে এই কইছে। আপনি ওর চাইতে মারাত্মক একটা কন, ওটা আর দেখাবেও না। কথা বোঝা গেল কি? কায়দা আছে, এগুলো বুঝতে হবে। শিব বলল, মনে পেলাম মনস্তাপ মা, তাই তোরে করি অভিশাপ। তোর সুকর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর ছেলে। সেই ভগবান যখন করবে যজ্ঞের আয়োজন, অন্তরে দেখ ভাবি, তুই যজ্ঞ দেখতে যাবি, আর দাড়ি বেত্র ধরে তোর পৃষ্ঠ পরে 3টি প্রহার করিবে। তখন এই ঝাঁটার বাড়ি বেতের বাড়িতে কাটাকাটি হবে। তখন বুঝেছেন? ঝাঁটার বাড়ি আর বেতের বাড়ি কাটাকাটি হলো। আমি কি করলাম? আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে আদর করে নিয়ে এসে মাথার পরে স্থান দিয়ে রাখলাম। আমি খারাপ কাজ করি নাই, আমার কর্তব্য যাহা আমি করেছি তাহা, তাই না? সেটার অভিশাপ বহন করিয়া আনিয়াছিল, যে কারণে 3টি ঝাঁটার বাড়ি খেতে হলো। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়ার আছে প্রয়োজন।
কারোর অন্তরাত্মায় ব্যথা কেউ দিও না কখন, এমন কাজ করো না যাতে ব্যথা পায়। সে যদি মুখ দিয়ে বলিয়ে বসে কোনো সময়, দেখবে তোমার সোনার সংসার ধ্বংসও হয়ে যেতে পারে। সাবধান থেকো সর্বদাই।